আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা রাখি ভালো আছো এবং সুস্থ আছো। মহসিন কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ মহিবুল্লাহ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে আমরা বিবিএস অর্থাৎ ডিগ্রি পাস এর ফার্স্ট ইয়ারের প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিংয়ের মার্চেন্টাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তোমরা অলরেডি বিবিএস ফার্স্ট ইয়ারের অর্থাৎ ডিগ্রি ফার্স্ট ইয়ারের তোমরা অলরেডি কিছু ক্লাস করেছো। তো আজকে আমার তোমাদের সাথে প্রথম ক্লাস। সো আমরা একটু মনোযোগ দিবে। আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের 6ষ্ঠ অধ্যায় মার্চেন্টাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। তোমরা সবাই হয়তো অবগত আছো আমাদের কাজের ধরন অনুযায়ী অর্থাৎ কার্যাবলী বা ব্যবসায়িক কাজের ধরন অনুযায়ী ব্যবসায়কে কয়েকটা ভাগে ভাগ করা গেছে। কয়েকটা ভাগে ভাগ করা হয়। অর্থাৎ আমরা জানি যে, একটু খেয়াল করো বোর্ডে, ব্যবসায়িক কাজের ধরন অনুযায়ী ব্যবসাকে সাধারণত অর্থাৎ ব্যবসা বা কারবারকে সাধারণত 4টা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, 4টা প্রতিষ্ঠানের ভিত্তিতে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপাদনকারী, একটি হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠান, ঠিক আছে, আরেকটি হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। খেয়াল করো, আরেক প্রকার প্রতিষ্ঠান হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়। এই পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আর 4 নম্বর হচ্ছে মিশ্র এই ব্যবসায়ী প্রতিষ্ঠান। খেয়াল করো, কাজের ধরন অনুযায়ী আমরা ব্যবসা প্রতিষ্ঠানকে 4টা ভাগে ভাগ করতে পারি। এর মধ্যে 4 প্রকার হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠান, দ্বিতীয় হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান, তৃতীয় হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান এবং 4 নম্বর হচ্ছে মিশ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান। আমরা এই 4টা প্রতিষ্ঠান সম্পর্কে আমাদের জানতে হবে। আশা রাখি তোমরা জানো। তারপরে আমি বলে দিচ্ছি। উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠানটা পণ্য উৎপাদন করে, অর্থাৎ পণ্য দ্রব্য উৎপাদন করে যে প্রতিষ্ঠান, ওই প্রতিষ্ঠানকে আমরা উৎপাদনকারী প্রতিষ্ঠান বলি। ওরা কিছু কিছু পণ্য বা বিভিন্ন পণ্য উৎপাদনের মাধ্যমে মুনাফা অর্জন করে থাকে। ঠিক আছে, ধরো বড় বড় বৃহৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এর উদাহরণ। দ্বিতীয় হচ্ছে সেবামূলক প্রতিষ্ঠান। দেখা যাচ্ছে কোনো ক্ষেত্রে এমন কিছু প্রতিষ্ঠান আছে যারা শুধুই মাত্র সেবা প্রদানের মাধ্যমেই মুনাফা অর্জন করে। ধরো হসপিটাল, আইনজীবী সংগঠন, তারপরে দেখা যাচ্ছে যে তোমাদের ক্লাব, এই বিভিন্ন ধরনের সেবামূলক, তারপরে ডাক্তারি পেশা, এই ধরনের সেবামূলক তারা কার্যক্রমের মাধ্যমে তোমার মুনাফা অর্জন করে। তো আমাদের উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাবরক্ষণ একরকম, সেবামূলক প্রতিষ্ঠান তারা অন্যভাবে হিসাব রাখে। তারপরে আসি আমরা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান হচ্ছে যে প্রতিষ্ঠান, অর্থাৎ যেই প্রতিষ্ঠানটা অন্যের নিকট থেকে উৎপাদিত পণ্য ক্রয় করে আবার অন্যদের নিকট বিক্রয় করে। অর্থাৎ তারা পণ্য উৎপাদনও করে না, তারা কিছুই করে না, তারা উৎপাদিত পণ্য ক্রয় করে তারা অন্যদের নিকট কি করে, ওই উৎপাদিত পণ্য বা যে ক্রয়কৃত পণ্য অন্যদের নিকট বিক্রি করে। সেটা হচ্ছে আমাদের পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। আরেকটা হচ্ছে সর্বশেষ হচ্ছে মিশ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান দেখা যাচ্ছে যে কোনো ক্ষেত্রে অন্যের পণ্য ক্রয় করে অন্যদের নিকট বিক্রয় করে, আবার দেখা যাচ্ছে যে
নিজেরা কিছু কিছু পণ্য উৎপাদন করে, এটা একটা মিশ্র ব্যবসায়ী প্রতিষ্ঠান। এইসব কার্যক্রম করেই তারা কি করে মুনাফা অর্জন করে থাকে। তো এই তিনটা বিষয় আলোচনা করার এখানে মূল প্রেক্ষাপট হচ্ছে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তোমরা হয়তো উৎপাদনকারী প্রতিষ্ঠানের হিসাব ব্যবস্থা কীরকম, হিসাব রক্ষণ পদ্ধতি বা ব্যবস্থা কীরকম এই বিষয়টা জানো, অবগত আছো, সেবামূলক প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারো বা জানো। তো মিশ্র ব্যবসায়ী প্রতিষ্ঠানও আছে। তো আজকে আমরা এই চারটা বিষয়ের মধ্যে, এই চারটা প্রকারভেদের মধ্যে এই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। অর্থাৎ এই পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানকেই মূলত বলে মার্চেন্টাইজিং বিজনেস, মানে মার্চেন্টাইজিং প্রতিষ্ঠানই হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। অর্থাৎ ব্যবসায়িক পণ্যের হিসাব রক্ষণ ব্যবস্থাই হচ্ছে গিয়া তোমার মার্চেন্টাইজিং অপারেশন অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম। ওকে, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো মার্চেন্টাইজিং বিজনেস অর্থাৎ মার্চেন্টাইজিং ইনভেন্টরি, যে বিষয়টা বা অপারেশন কথা বলবো সেটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান। অর্থাৎ যে প্রতিষ্ঠান কি করে তার কার্যাবলীটা হচ্ছে অন্যের নিকট থেকে উৎপাদিত পণ্য ক্রয় করে, অর্থাৎ অন্যের নিকট থেকে পণ্য ক্রয় করে আবার অপর পক্ষের নিকট বা অন্যদের নিকট পণ্য বিক্রয় করে মুনাফা অর্জন করে থাকে। তাহলে তারা কি করে থাকে, তারা অন্যের নিকট পণ্য ক্রয় করে এবং অপরের নিকট পণ্যটা বিক্রয় করে দেয়। এর মধ্যবর্তী যে কার্যগুলিগুলো সে সম্পূর্ণ করে সেটি হচ্ছে মার্চেন্টাইজিং অপারেশন বা মার্চেন্টাইজিং বিজনেস। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করো, আমরা যদি বলি যে পণ্যের ব্যবসায়ী বা পণ্য ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের সংজ্ঞা কি, তাহলে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান অথবা মার্চেন্টাইজিং বিজনেসটা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে অন্যের নিকট থেকে পণ্য ক্রয় করে আবার অন্যের নিকট পণ্য বিক্রয় করে। ঠিক আছে, একটি উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখাইলে তোমরা আরও ক্লিয়ার বুঝবে। দেখো, একজন উৎপাদনকারীর থেকে একটি পণ্য উৎপাদনের পর ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য, অর্থাৎ ভোক্তা পণ্যটি ক্রয় করার আগ পর্যন্ত যে কার্যাবলীগুলো, সেটার উদাহরণের মাধ্যমে তোমাদেরকে দেখাচ্ছি। এই ধরো উৎপাদন, একটা পণ্য কি করছে, পণ্য উৎপাদনের পর এই উৎপাদনকারী খুচরা, তারপরে হচ্ছে এই ভোক্তা। একটু খেয়াল করো, এই সার্কেলটা খেয়াল করো। সেটা হচ্ছে একটা পণ্য একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রথমে উৎপাদন করে, সে কিন্তু একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান কিন্তু সরাসরি ভোক্তার নিকট অধিকাংশ ক্ষেত্রে পণ্যটা পৌঁছাইতে পারে না। কিছু কিছু উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য উৎপাদনের পর ভোক্তার নিকট পৌঁছায়, না হইলে অধিকাংশ প্রতিষ্ঠানই কি করে উৎপাদন করে পণ্যটা উৎপাদনকারীর নিকট সরাসরি পৌঁছাইতে পারে না, ভোক্তার নিকট সরাসরি পৌঁছাইতে পারে না। সেই জন্য কি উৎপাদনকারী কিছু প্রতিষ্ঠান তারা মধ্যস্থ কিছু ভোগকারী প্রতিষ্ঠানকে ব্যবহার করতে হয় ভোক্তার নিকটটা পণ্য পৌঁছানোর জন্য। দেখো, উৎপাদনকারী অর্থাৎ উৎপাদিত পণ্য প্রথমে সে কী করে উৎপাদন করার পরে পাইকারি ব্যবসায়ীর কাছে সে কী করে বিক্রয় করে, পাইকারি ব্যবসায়ীর কাছে সে বিক্রয় করে। পাইকারি ব্যবসা হচ্ছে খুচরা ব্যবসা, পাইকারি ব্যবসায়ী বিক্রয় করে আবার খুচরা ব্যবসায়ীর কাছে এবং খুচরা ব্যবসায়ী বিক্রি করে ভোক্তার নিকট। এখন এই যে কার্যাবলীগুলো, একটা পণ্য ভোক্তার নিকট আসা পর্যন্ত অনেকগুলো স্তর তার কি অতিক্রম করে আসতে হয়। এখন এই স্তরগুলোর মধ্যে দেখো এই দুইটা স্তর, অর্থাৎ পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসায়ী সাধারণত মার্চেন্টাইজিং বিজনেস করে থাকে। এই মার্চেন্টাইজিং বিজনেসটা করে, অর্থাৎ মার্চেন্টাইজিং অপারেশনগুলো করে থাকে, কার্যাবলী সম্পন্ন করে থাকে পাইকারি এবং খুচরা ব্যবসায়ী, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানের থেকে উৎপাদিত পণ্য ক্রয় করে আবার ভোক্তার নিকট পৌঁছানোর মধ্যভোগী যে ব্যবসায় প্রতিষ্ঠান, যে কার্যক্রমগুলো, তারা মূলত হচ্ছে মার্চেন্টাইজিং ব্যবসা প্রতিষ্ঠান, হ্যাঁ, মার্চেন্টাইজিং অ্যাক্টিভিটিস। ওকে, অর্থাৎ অপারেশন, এটি হচ্ছে আমাদের মার্চেন্টাইজিং ব্যবসার সংজ্ঞাটা। অর্থাৎ কারা করে, তোমাদেরকে একটু ইন্ডিভিজুয়াল উদাহরণ সাহায্যে দেখিয়ে দিলাম যে সাধারণত কোন ব্যবসাগুলো আমরা মার্চেন্টাইজিং বিজনেস করে থাকে। ওকে, তাহলে আমরা মার্চেন্টাইজিং ইনভেন্টরি এই চ্যাপ্টারটা করার জন্য
আমাদের কোশ্চেন কী ধরনের আসতে পারে এবং আমাদের এই চ্যাপ্টার থেকে আমরা কোন কোন বিষয়গুলো জানতে পারবো এবং আমাদের জানতে হবে এবং এখান থেকে কী ধরনের কোশ্চেন আসে এই বিষয়গুলো আমি একটু দেখাচ্ছি কি কি ধরনের কোশ্চেন আসে। সাধারণত মার্চেন্টাইজিং বিজনেস থেকে তোমাকে সর্বপ্রথম জানতে চাইবে জার্নালটা তোমার কাছ থেকে কি করতে হবে, তোমাকে জানতে চাইবে। অর্থাৎ এই চ্যাপ্টারটাতে মার্চেন্টাইজিং ইনভেন্টরি চ্যাপ্টারে, মার্চেন্টাইজিং অপারেশন, এই চ্যাপ্টারে আমরা যে যে বিষয়গুলো জানতে পারবো, অর্থাৎ এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোশ্চেন আছে, কি কি জানতে চায়, হ্যাঁ কোশ্চেনে তোমাদের কাছে কি কি জানতে চায় ওই বিষয়গুলো আমি একটু আলোকপাত করতেছি। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে জার্নাল তোমাকে বলবে যে জার্নাল করো। এখন জার্নাল কিসের উপর, কোন লেনদেনগুলোর উপর করতে হবে? জার্নাল আবার দুই ধরনের জার্নাল তোমার করতে হবে। একটা হচ্ছে এই পিরিয়ডিক সিস্টেমের জার্নাল, আরেকটা হচ্ছে পারপেচুয়াল। অর্থাৎ ইনভেন্টরি সিস্টেমে দুইটা ইনভেন্টরি অর্থাৎ মজুদ সংরক্ষণ পদ্ধতিতে, দুইটা পদ্ধতিতে জাবেদা সংরক্ষণ করা হয়। একটা হচ্ছে গিয়া পিরিয়ডিক সিস্টেম, অর্থাৎ হচ্ছে গিয়া তোমার এটা হচ্ছে কালীন, এটা আমি একটু বলে দিচ্ছি, এটা হচ্ছে কালীন মজুদ সিস্টেম, হ্যাঁ কালীন মজুদ পদ্ধতি। আর এটা হচ্ছে পারপেচুয়াল, হচ্ছে অবিরত. মজুদ পদ্ধতি। অর্থাৎ এটাকে আবার নিত্য মজুদ পদ্ধতিও বলা হয়, এটাকে কালান্তিক মজুদ পদ্ধতিও বলা হয়ে থাকে। অর্থাৎ কালীন বা কালান্তিক মজুদ পদ্ধতি, আরেকটা হচ্ছে পারপেচুয়াল, হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি বা নিত্য মজুদ পদ্ধতি। একটু খেয়াল রাখতে হবে আমাদের কোশ্চেনেই কিছু তথ্য, অর্থাৎ কোশ্চেনে কিছু ট্রানজ্যাকশন লেনদেন দেওয়া থাকবে, ওখান থেকে আমাদেরকে তারা জানতে চাইবে যে তোমরা যে জার্নালগুলো দিবে সেটা পারপেচুয়াল সিস্টেমে নাকি পিরিয়ডিক সিস্টেমে, তারা বলে দিবে যে পারপেচুয়াল সিস্টেমে তোমার এই জার্নালটা দাও। তোমাদেরকে একটু বলে রাখা ভালো, এই বর্তমানে যে হিসাবে মার্চেন্টাইজিং বিজনেসটা যে হিসাবে মজুদ ইনভেন্টরি সংরক্ষণ করে বা হিসাব ব্যবস্থা সংরক্ষণ করে, তার মধ্যে অধিক ব্যবহৃত পদ্ধতি হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। এই পারপেচুয়াল সিস্টেম অত অবিরত মজুদ পদ্ধতিতে বৃহৎ থেকে শুরু করে বর্তমান কম্পিউটারাইজ মাধ্যমে তারা হিসাবগুলো সংরক্ষণ করে থাকে। আর কিছু কিছু ক্ষুদ্র ব্যবসায়ী তারা হয়তো বা এখন পিরিয়ডিক বা কালীন মজুদ পদ্ধতিতে তোমার হিসাব সংরক্ষণ করে থাকে। ওকে, তাহলে আমরা প্রথমেই কোশ্চেনে আমাদেরকে জার্নাল জানতে চাইতে পারে অথবা জার্নাল জানতে চাইবে, সেখান থেকে জার্নাল আবার দুই ধরনের হতে পারে, বলতে পারে যে পিরিয়ডিক সিস্টেমে জার্নালটা করো, অথবা জানতে চাইতে পারে যে পারপেচুয়াল সিস্টেমে জার্নালটা করো। দ্বিতীয় আসো, এখান থেকে আমাদের জাস্ট জানতে হবে এই গ্রোস মেথডে আবার জার্নাল করতে হবে, এই বিষয়টা জানতে চাইবে। নিট মেথডও, দুইটা মেথড আছে, এটাকে গ্রোস মেথডও আমার জার্নাল করতে হবে অথবা নিট মেথড মাধ্যমেও জার্নাল করা যায়, জানতে চাইতে পারে। দেখো এই চ্যাপ্টারে আমরা আরেক বিষয়গুলো জানবো, সেটা হচ্ছে ফিফু সিস্টেম, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, এখন ইনভেন্টরি সিস্টেমে হিসাব ব্যবস্থায় মজুদ হিসাব সংরক্ষণ কিভাবে করে ফিফু সিস্টেম আছে, এই ফিফু সিস্টেম থেকে আমরা কিভাবে হিসাব সংরক্ষণ করি সেটাও আমরা এই বিষয় থেকে জানতে পারবো, এবং কোশ্চেনও আমাদের ফিফু সিস্টেমে কীভাবে হিসাব সংরক্ষণ করে সেই বিষয়টা জানতে চাইতে পারে। ফিফু, আরেকটা হচ্ছে লিফু সিস্টেম, অর্থাৎ লাস্ট ইন ফার্স্ট আউট। আর এটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এই সিস্টেমে আমরা কি করব, আমরা ইনভেন্টরি সিস্টেমটা কিভাবে রাখে সেটা জানতে পারবো। আবার এইগুলো জানতে চাইতে পারে এই পিপু থেকে তোমার কিভাবে জার্নাল করা হয়। হ্যাঁ, জার্নাল পিপু থেকে কিভাবে আমরা জার্নাল করব, আবার লিফোর থেকে কিভাবে আমরা জার্নালগুলো করব, এই বিষয়গুলো আমাদের জানতে চাইতে পারে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা সাবজেক্টটার ধারণা রাখতে হবে। ঠিক আছে, যদি আমরা এই বিষয়গুলো সম্পর্কে ধারণা রাখি তাহলে আমরা এই চ্যাপ্টার থেকে যে কোনো ধরনের কোশ্চেন আসলে আমরা উত্তর দিতে সক্ষম হব। তাহলে খেয়াল করো, আজকে আমি যে বিষয়গুলো একটু আলোচনা করব,
আজকের যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে জার্নাল। জার্নালটা খুব ইম্পর্টেন্ট, অধিকাংশ পরীক্ষার প্রশ্নেই দেখা যাচ্ছে তোমাদের থেকে জার্নালটাই জানতে চায়, অর্থাৎ লেনদেনগুলো থেকে কিভাবে তুমি জার্নালটা করবা, পারপেচুয়াল সিস্টেমে কিভাবে অথবা পিরিয়ডিক সিস্টেমে। তবে একটু বলে রাখি, পারপেচুয়াল সিস্টেমটাই আধুনিক এবং সর্বজন স্বীকৃত, এখন ব্যবহৃত হচ্ছে বর্তমান কম্পিউটারাইজে। সো আমাদের পারপেচুয়াল সিস্টেমটাই অনেক সময় অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্নে চাওয়া হয়। তাহলে আমরা জার্নাল কিভাবে করে একটু দেখব। এখন এখানে আসো জার্নালে। এখন আমাদের মার্চেন্টাইজিং অপারেশন বা কনসার্নকে বা মার্চেন্টাইজিং বিজনেসটাকে বা মার্চেন্টাইজিং ইনভেন্টরিকে সাধারণত দুইটা প্রকারে অর্থাৎ দুইটা পদ্ধতিতে হিসাবটা সংরক্ষণ করা হয়। দুইটা পদ্ধতিতে হিসাব সংরক্ষণ করা হয়। কি মজুদের দুইটা পদ্ধতি আছে হিসাব সংরক্ষণ করা হয়, একটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেম আর একটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। এখন একটু আমি এখান থেকেই দেখিয়ে দিচ্ছি পিরিয়ডিক সিস্টেমটাকে। কালীন মজুদটা হচ্ছে তোমার এই লেনদেনগুলো লিপিবদ্ধর ক্ষেত্রে কোনো প্রতিদিন বা প্রতিনিয়ত লেনদেনগুলো লিপিবদ্ধ করা হয় না, অর্থাৎ পণ্য ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে, অর্থাৎ পণ্যের ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বা যে লেনদেনগুলো সংগঠিত হয় এই লেনদেনগুলো প্রতিদিন বা দৈনিক এটা লিপিবদ্ধ করা হয় না, একটা নির্দিষ্ট সময়ের পর, অর্থাৎ একটা সময়ান্তের পর, ধরো 1 বছর পরে যে হিসাবটা লিপিবদ্ধ করা সেই সিস্টেমটা হচ্ছে তোমার কালীন মজুদ পদ্ধতি, অর্থাৎ হচ্ছে পিরিয়ডিক সিস্টেম। আর অন্যদিকে দেখো তোমার যখন যে লেনদেনগুলো অর্থাৎ ক্রয় বিক্রয় সংক্রান্ত সকল লেনদেনগুলো যেই সময় সংগঠিত ওই সময় লিপিবদ্ধ করা, অর্থাৎ সাথে সাথে ক্রয় করলে ক্রয়টা লিপিবদ্ধ করা হয় মজুদ সংরক্ষণের ক্ষেত্রে, আবার বিক্রয় করলে বিক্রয়টাও লিপিবদ্ধ করা হয় এবং এর সাথে সংক্রান্ত সকল ধরনের লেনদেন যখনই সংগঠিত হয় তখনই লিপিবদ্ধ করা হয়। সেটা হচ্ছে গিয়ে তোমার হচ্ছে পারপেচুয়াল সিস্টেম, ঠিক আছে, অবিরত মজুদ পদ্ধতি। অর্থাৎ এই পারপেচুয়াল সিস্টেমটাতে তোমার হচ্ছে গিয়ে কি তোমরা নিয়মিত বা নিত্য মজুদ পদ্ধতি, অর্থাৎ নিয়মিত তোমার যদি পণ্য ক্রয় করা হয় তখন মজুদ সংরক্ষণের ক্ষেত্রে আমরা এটার হিসাব লিপিবদ্ধ করে রাখি, সাথে সাথেই আবার যদি কোনো আউট হয় পণ্য বিক্রয় হয় সেই ক্ষেত্রে আমরা লিপিবদ্ধ করে রাখি। সেটা হচ্ছে গিয়া পারপেচুয়াল সিস্টেম। এখন দেখো এই দুইটা পদ্ধতির ক্ষেত্রে জার্নালগুলো আমরা কিভাবে করব, তুমি জার্নালগুলো আমরা কিভাবে করব ওই বিষয়টা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমি দুইটা ভাগে ভাগ করে নিলাম। জাবেদাগুলো আমাদের কিভাবে করতে হবে দুইটা ভাবে ভাগ করে নিলাম। আমাদের এখানে একটু জায়গাটা একটু কম, হ্যাঁ খেয়াল করো এখানে আমাদের হচ্ছে গিয়ে পিরিয়ডিক সিস্টেমটা দিলাম, এটা হচ্ছে পিরিয়ডিক সিস্টেমটা, আর এটা হচ্ছে গিয়ে আমাদের পারপেচুয়াল সিস্টেম। এখন জার্নালগুলা আমরা এখানে দেখব, এটা হচ্ছে ট্রানজ্যাকশনগুলা আমি এখানে লিখব ট্রানজ্যাকশনগুলোর ক্ষেত্রে পিরিয়ডিক সিস্টেমে কিভাবে আমাদের এন্ট্রি করতে হবে, জাবেদাটা দেখাতে হবে, আর পারপেচুয়াল সিস্টেমে কিভাবে জাবেদাটা দেখাতে হবে সেটা আমি একটু কয়েকটা উদাহরণের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ওইভাবে পণ্যের ক্রয় বিক্রয় সংক্রান্ত এর সাথে পরিবহন ব্যয় বা অন্যান্য যেগুলো ব্যয় বা অন্যান্য যে লেনদেনগুলো সংগঠিত হবে এগুলো কিভাবে লিখতে হবে আমি সর্বপ্রথম দেখিয়ে দিচ্ছি। অর্থাৎ পিরিয়ডিক সিস্টেমে জাবেদা এন্ট্রি করা এবং পারপেচুয়াল সিস্টেমে জাবেদা এন্ট্রি করা মৌলিক পার্থক্য কোন জায়গায় এই জিনিসটা আমি শুধু এখানে একটু দেখিয়ে দিচ্ছি। ধরো প্রথম ট্রানজ্যাকশন, তোমার ধরো গুডস কি করছে, পারচেজ করছে, ধরো পারচেজ এ গুডস ওর মার্চেন্টাইজিং ইনভেন্টরি যেটাই লেখো, অথবা মার্চেন্টাইজ। হ্যাঁ এখানে আমি একটু সংক্ষিপ্তে লিখতেছি, পারচেজ গুডস এ মার্চেন্টাইজ, ধরো পারচেজ করছে কি, এটা হচ্ছে পর ক্যাশ, হ্যাঁ পর ক্যাশ টাকা ধরো 5,000 টাকা, ঠিক আছে। এই এখন যদি তোমাকে কোশ্চেনে বলা হয়ে থাকে যে পারচেজ গুডস ওর মার্চেন্টাইজ পর ক্যাশ টাকা 5,000, অর্থাৎ যদি আমাদের নগদে
পণ্য ক্রয় করা হয়ে থাকে তখন আমরা জাবেদাটা কি দিব, পিরিয়ডিক সিস্টেমে কিভাবে লিখব আর পারপেচুয়াল সিস্টেমে কিভাবে লিখব, এই জিনিসটা একটু খেয়াল করো। একটা উদাহরণ দিচ্ছি। প্রথম হচ্ছে পিরিয়ডিক সিস্টেম হচ্ছে জেনারেলি আমরা যেভাবে এই পর্যন্ত আমরা অন্য ক্ষেত্রে যেভাবে এগুলো জাবেদা দিচ্ছি সাধারণত পিরিয়ডিক সিস্টেমটা ওইভাবে আমরা লিপিবদ্ধ করে থাকি। খেয়াল করো, পার্সেজ হলে পার্সেজ গুডস, পণ্য ক্রয় করার ক্ষেত্রে যদি নগদে ক্রয় করা হয় তাহলে আমরা কি লিখব, জাবেদা হচ্ছে পার্সেজ হিসাব ডেবিট, পার্সেজ হচ্ছে গিয়া ডেবিট, আর হচ্ছে গিয়া ক্যাশ হচ্ছে ক্রেডিট। এই তো আমি টাকার অঙ্কটা তোমরা একটু বসিয়ে নিলাম। এই হচ্ছে পিরিয়ডিক সিস্টেমে পার্সেজ জেনারেলি আমরা যেটা করি, পণ্য ক্রয় করা হলো মানে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, নগদে ক্রয় করার ক্ষেত্রে, ঠিক আছে, অর্থাৎ পার্সেজ ডেবিট আর ক্যাশ হচ্ছে ক্রেডিট। কিন্তু পারপেচুয়াল সিস্টেমে সবসময় খেয়াল রাখবা এই পার্সেসটা আমরা এখানে যা দিয়েছি এই পার্সেসের বদলে আমাদের পারপেচুয়াল সিস্টেম হবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসাবে আমরা ডেবিট করতে হবে আর ক্যাশকে ক্রেডিট করতে হবে। ওকে, তাহলে আমরা পারপেচুয়াল সিস্টেমে এটা যখন আমরা জাবেদা করব এই এন্ট্রিটা পার্সেস গুডস ওর মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা ৫,০০০, তাহলে এখানে আমাদের লিখতে হবে মার্চেন্ডাইজ, এই মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই ইনভেন্টরি আমাদের ডেবিট করতে হবে আর ক্যাশকে আমাদের ক্রেডিট করতে হবে। ঠিক আছে, এখন খেয়াল করো আমাদের সকল ধরনের ক্রয় সংক্রান্ত যেখানে ক্রয় পিরিয়ডিক সিস্টেমে আমরা যেখানে ক্রয় লিখব সে পারপেচুয়াল সিস্টেমে ওই ক্রয়ের জায়গাটাতে আমরা ক্রয় লিখতে পারবো না, ওটা আমরা লিখব মার্চেন্ডাইজ ইনভেন্টরি প্রত্যেকটা ক্রয়ের ক্ষেত্রে। অর্থাৎ প্রত্যেকটা ক্রয়ের ক্ষেত্রেই তোমার কি করতে হবে, ক্রয় সংক্রান্তের জায়গায় আমরা যেখানে আমরা পিরিয়ডিক সিস্টেমে পার্সেস লিখব একই জাবেদা, বাট ওই পার্সেসের জায়গায় হবে পারপেচুয়াল সিস্টেম হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি। এখন খেয়াল করো যদি আমরা এখন কি করি, দেখো আরেকটা লেনদেন আমি দেখাচ্ছি, এই পার্সেজ গুডস পর না পার্সেস গুডস দেখো অন অ্যাকাউন্ট, হ্যাঁ অন এই অন অ্যাকাউন্ট, অর্থাৎ পার্সেস গুডস অর্থাৎ পণ্য ক্রয় করা হলো, ধারে পণ্য ক্রয় করা হলো। ধারে পণ্য ক্রয় করার ক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, দেখো তো আমরা এখানে আমরা যে পিরিয়ডিক সিস্টেমে আমরা জেনারেলি যে জাবেদাটা দেই সেসব ধারে পণ্য ক্রয় করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে তোমার কি হবে, পার্সেস হচ্ছে পার্সেস ডেবিট আর হচ্ছে অ্যাকাউন্টস পেবল, অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। দেখো এটা হচ্ছে আমাদের কি পিরিয়ডিক্যাল সিস্টেমে, ঠিক আছে, এটা হচ্ছে পিরিয়ডিক্যাল সিস্টেমে আমরা এটা দিচ্ছি। কিন্তু আমরা পারপেচুয়াল সিস্টেমে কিভাবে দিব, আমরা বলছি যে পার্সেস যেখানে হবে সেখানে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি তোমার ডেবিট করতে হবে। তাহলে এই মার্চেন্ডাইজিং ইনভেন্টরি আমি একটু সংক্ষিপ্ত লিখতাম দ্রুত করার জন্য, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি ডেবিট আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট। আমি এটা সংক্ষিপ্ত লিখছি কিন্তু তোমরা পরীক্ষার খাতায় কোনোভাবে এটা সংক্ষিপ্ত লিখবে না, আমি এখন দেখানোর জন্য। হ্যাঁ, তোমরা অবশ্যই বিস্তারিত ফুললি লিখতে হবে, ফুললি ফর্ম লিখতে হবে, অ্যাকাউন্টস পেবল লিখতে হবে, ওকে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি লিখতে হবে। তাহলে এখানে মূল কথাটা হচ্ছে যেখানে আমরা পার্সেস থাকে সেখানে আমাদের পারপেচুয়াল সিস্টেমে চেঞ্জ হয়, সেটা হবে মার্চেন্ডাইজিং ইনভেন্টরি, ঠিক আছে, মার্চেন্ডাইজিং ইনভেন্টরি দিয়ে আমরা কয়টাকে এন্ট্রি করব। সেম একইভাবে যদি পার্সেস রিটার্ন হয়, দেখো ওটার একটু উদাহরণ দিচ্ছি, যদি পার্সেস রিটার্ন আমি সংক্ষিপ্ত লিখছি পার্সেস, এই পার্সেস রিটার্ন অন অ্যাকাউন্ট, হ্যাঁ, যদি আমাদের পার্সেস রিটার্ন অন অ্যাকাউন্ট হয় তাহলে আমরা কি করব, অন অ্যাকাউন্ট হলে মানে ধারে পণ্য ক্রয়কৃত পণ্য তোমার ফেরত আসছে, তাহলে আমরা এটা কি দিব, জাবেদাটা এখানে হবে দেখো অ্যাকাউন্টস পেবল, এই সংক্ষিপ্ত আমি লিখছি অ্যাকাউন্টস পেবল ডেবিট, আরেকটা হচ্ছে কি পার্সেস রিটার্ন, ঠিক আছে, এই পার্সেস রিটার্ন হিসাব ক্রেডিট। আমি সংক্ষিপ্তে লিখতেছি এই পার্সেস রিটার্ন হচ্ছে ক্রেডিট।
তেমনি করে তোমার কি হবে দেখো পারপেচুয়াল সিস্টেমে হচ্ছে গিয়ে তোমার এগুলা ঠিকই থাকবে, অর্থাৎ এপি হচ্ছে ডেবিট আর এই পারচেস রিটার্ন হচ্ছে গিয়ে তোমার কি পারচেস রিটার্নের বদলে আমরা কি লিখব মার্চেন্ডাইজ ইন ইনভেন্টরি। যেখানে পারচেস থাকবে খেয়াল রাখবা ওটা পারপেচুয়াল সিস্টেমে হচ্ছে গিয়া মার্চেন্ডাইজ ইন ইনভেন্টরি ক্রেডিট করতে হবে। ঠিক আছে, এ হচ্ছে সিস্টেম হচ্ছে তোমার পারপেচুয়াল সিস্টেমটা। তেমনি করে ধরো যদি আমরা কি করি সেলস গুডস, দেখো সেলস অফ গুডস ফর ক্যাশ, হ্যাঁ সেলস অফ গুডস ফর ক্যাশ ধরো 5,000 টাকা। ঠিক আছে, 5,000 টাকা। এখন ধরি এই এন্ট্রিটা দেখো, এখন আমরা কিভাবে দুইটা সিস্টেমে আমরা কিভাবে জার্নাল দিব এই বিষয়গুলো একটু খেয়াল করো। আমি এখানে দেখাচ্ছি, দেখো সেলস অফ গুডস ফর ক্যাশ টাকা 5,000। ওকে, এখন এইভাবে যদি দেয়া থাকে তাহলে পিরিয়ডিক্যাল সিস্টেম আমরা কিভাবে দেখো, আমরা সাধারণত যে নগদে বিক্রয় করা হলো, নগদে পণ্য নগদে বিক্রয় করা হলো সেই ক্ষেত্রে আমরা 5,000 টাকা, সেই ক্ষেত্রে আমরা দেব কি ক্যাশ হিসাব ডেবিট, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট, আরেকটা হচ্ছে গিয়ে তোমার কি সেলস। এখানে একটু টাকাটা লিখে দিচ্ছি, তোমাদের জায়গা একটু অল্প, তারপরে আমি এই ক্যাশ ডেবিট 5,000 খেয়াল করো 5,000, আর এখানে আমাদের হবে সেলস ক্রেডিট হচ্ছে 5,000 টাকা। ওকে, এখন পারপেচুয়াল সিস্টেমে তোমাদের কি হবে এই জিনিসটা একটু খেয়াল করো। পারপেচুয়াল সিস্টেম হবে একইভাবে হবে ক্যাশ ডেবিট 5,000 আর হচ্ছে সেলস ক্রেডিট 5,000। ওকে, কিন্তু এখানে একইভাবে হয়েছে পারপেচুয়াল সিস্টেম এবং পিরিয়ডিক সিস্টেম দেখা যাচ্ছে তোমাদের এক, কিন্তু এখানে পারপেচুয়াল সিস্টেমে আরেকটা জাবেদা এন্ট্রি দিতে হবে, সেটা হচ্ছে আমি বলে দিচ্ছি কিভাবে আসলো, সেটা হচ্ছে এই কস্ট অফ গুডস সোল্ড, এই কস্ট অফ গুডস সোল্ডকে ডেবিট করতে হবে, আর হচ্ছে গিয়ে তোমার কি করতে হবে মার্চেন্ডাইজ ইন ইনভেন্টরি, মার্চেন্ডাইজ এই ইনভেন্টরিকে ক্রেডিট করতে হবে, মার্চেন্ডাইজ ইন ইনভেন্টরিকে ক্রেডিট করতে হবে। একটু খেয়াল করো এই একটা কি লেনদেনের জন্য, এই একটা ট্রানজ্যাকশনের জন্য তোমার কি পারপেচুয়াল সেলসের ক্ষেত্রে পারপেচুয়াল সিস্টেমে দুইটা তোমার কি জাবেদা দাখিলা দিতে হবে, দুইটা জাবেদা দাখিলা দিতে হবে। আর পিরিয়ডিক তো জেনারেলি যেটা আছে সেটা, কিন্তু এখানে কেন, এখানে সবসময় খেয়াল রাখবে পারপেচুয়াল সিস্টেমে তোমাকে যখন এই জার্নালটার কথা বলে যে সেলস অফ গুডস ফর ক্যাশ এত টাকা, তাহলে ওখানে অবশ্যই তার একটা ক্লু দেওয়া থাকবে, এখানে বলবে যে কস্ট ছিল ধরো 3,000 টাকা। ঠিক আছে, এটা ব্রেকেটে তোমার এইভাবে উল্লেখ থাকবে। এটা কোন সিস্টেমে, এটা হচ্ছে পারপেচুয়াল সিস্টেম। ঠিক আছে, অর্থাৎ এই সিস্টেমে সেলস অফ গুডস ফর ক্যাশ টাকা 5,000, এখানে ব্রেকেটে থাকবে কস্ট ছিল যেটার 3,000 টাকা। অর্থাৎ তোমার প্রথম এন্ট্রিটা হচ্ছে তুমি দিচ্ছ কিসের জন্য, পণ্য বিক্রয়ের জন্য 5,000-এর জন্য, দেখো ক্যাশ হচ্ছে ডেবিট আর সেলস হচ্ছে ক্রেডিট। তেমনি পরবর্তী কস্ট যেহেতু 3,000 ছিল, তাহলে কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে গিয়ে ডেবিট 3,000 টাকা। এটা হচ্ছে ডেবিট এই 3,000 টাকা, আর এটা হবে ক্রেডিট 3,000 টাকা। 3,000 টাকা বলতে এই কস্টের জন্য 3,000 টাকা। ওকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে যদি আমাদের সেলস হয়, সেলসের ক্ষেত্রে আমাদের পারপেচুয়াল সিস্টেমে দুইটা জাবেদা দিতে হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে সেলসের জন্য 5,000 টাকা গুডস পণ্য সেলসের জন্য, আরেকটা হচ্ছে কস্ট ছিল ব্রেকেটে লেখা থাকবে ওই কস্টের জন্য, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট হচ্ছে 300 টাকা, মার্চেন্ডাইজ ইন ইনভেন্টরি ক্রেডিট 3,000 টাকা, 3,000 টাকা। ওকে, তাহলে এইভাবে আমাদের দিকে উঠবে। সেম যদি এটা আমরা যদি সেলস অফ গুডস অন অ্যাকাউন্ট যদি ধারে হয়, তাহলে আমরা একইভাবে লিখতে হবে, যেটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট দিতে হবে, আর একটা হচ্ছে সেলস ক্রেডিট। তেমনিভাবে ওই কস্ট এরকম লেখা থাকবে, এই জায়গায় এরকম থাকবে, সেখানে আমরা কস্ট অফ গুডস সোল্ড দিতে হবে ডেবিট, এবং মার্চেন্ডাইজ ইন ইনভেন্টরি ক্রেডিট লিখতে হবে।
তো তাহলে আমরা এই আলোচনা থেকে যেতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে তোমাদের পিরিয়ডিক্যাল এবং পারপেচুয়াল সিস্টেমের মধ্যে মৌলিকগত যে পার্থক্যটা, আমরা এন্ট্রি করার ক্ষেত্রে জাবেদা করার ক্ষেত্রে যে পার্থক্যটা, সেটা হচ্ছে ক্রয়ের জন্য যেখানে ক্রয় থাকবে সেখানে আমরা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ব্যবহার করব, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেলসের ক্ষেত্রে যখন আমরা সেলস করব তখন দুইটা জাবেদা দিতে হবে, সেটা ধারে হোক আর নগদে হোক। ওকে, তাহলে আমরা আজকে এই পর্যন্তই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি আমরা উদাহরণের সাহায্যে জার্নালগুলো কোনো একটা অঙ্ক ধরবো, অঙ্কটা এক্সাম্পল করে তোমাদেরকে আমি দেখিয়ে দিব পারপেচুয়াল সিস্টেমে কিভাবে জাবেদা করতে হয় এবং পিরিয়ডিক্যাল সিস্টেমে কিভাবে জাবেদা করতে হয়, এবং কিছু কিছু ট্রাম আছে এখানে, যেমন পিওবি, এগুলার শিপিং পয়েন্ট আছে, ডেস্টিনেশন আছে, তারপরে বিভিন্ন ট্রাম আছে, নগদ বাট্টার, ক্যাশ ডিসকাউন্টের। এই বিষয়গুলো আমি তোমাদেরকে আগামী ক্লাসে সুন্দরভাবে বুঝিয়ে দিব এবং তার সাথে সাথে একটা উদাহরণ নিয়ে আমরা কাজ করব। তো তোমরা সবাই ভালো থাকবা, ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে ঠিকমতো চলাফেরা করবে এবং বাসায় থেকে পড়াশোনা করবে। ওকে, সবাই ভালো থেকো।